মাঝরাতে ঘুম থেকে তুলে বিয়ে দিয়ে দিল আমায়, তাও নাইটের উপর শাড়ি জড়িয়ে। আর নাকি সময় ছিল না, এখনই বিয়ে করতে হবে। সকালবেলা বাবার জন্য রান্না করব ভেবেই রাতে ঘুমোতে গিয়েছিলাম। দুটোর সময় আমাদের এক প্রতিবেশী ফেলে তুলে হেসে বলল, দে তাড়াতাড়ি ওঠ, আর ঘুমাতে হবে না, তোর বিয়ে। সেই রাতেই আমার বিয়ে হলো ঢাকায়। পাত্র বিএ পাস, ডি গ্রেড অফিসার। যাকে সে আমাদের গ্রামে বিয়ে করতে এসেছিল, সে তার মনের মানুষের সঙ্গে শেষ বেলায় নাকি পালিয়ে গিয়েছে। আমাদের গ্রাম থেকে ঢাকা 5 ঘন্টার পথ। পথে সে আমার সঙ্গে একটিও কথা বলেনি, আমিও না। শুধু দুবার থাকতে না পেরে বলেছিলাম ওয়াশরুমে যাব। বরের নামটাও জানি না, জানার চেষ্টাও করিনি। এখনো কেমন যেন ঘোরের মধ্যে আছে, যেন স্বপ্নের মধ্যেই ভেসে বেড়াচ্ছি। কিছুই বিশ্বাস হচ্ছে না। লোকটা এতটাই সুন্দর, হ্যান্ডসাম, বারে বারে মনে হচ্ছিল গালটা টিপে দিই। ঠোঁট দুটো যেন ছড়ানো কমলা লেবুর কোয়া, লাল টকটকে। আর ঠোঁটের নিচে একটি কালো তিল, তা যেন সবচেয়ে বেশি আকর্ষণীয়। বিয়ে করবে বলে বেচারা সেজেগুজে এসেছিল, স্বপ্ন দেখেছিল, মোবাইলে ঘন্টার পর ঘন্টা গল্প করেছিল মনে হয়। কিন্তু তাকে না পেয়ে সদ্য বিবাহিত পুরুষটি কেমন যেন দিশেহারা হয়ে যাওয়ার কথা, কিন্তু তার মুখে তেমন কোনো লেশমাত্র নেই। দেখে মনে হচ্ছে যেন কোনো লটারির টিকিট পেয়েছে। কোনো ছেলেই কি মানতে পারে বিয়ের দিন তার বউ পালিয়ে গেছে? কিন্তু এই লোকের ভিতর কোনো ভাবান্তর নেই। কাকে বিয়ে করতে গিয়ে কাকে বিয়ে করা হলো, তাতে তার কোনো মনে কষ্ট নেই। দেখে মনে হচ্ছে যে তিনি আগের বিয়ে ভাঙাতে খুশি হয়েছেন, আর এই বিয়েতে আরো বেশি খুশি। চোখে মুখে তা ফুটে উঠেছে। হঠাৎই গাড়ি জোরে ব্রেক কষে আমার ধ্যান ভাঙলো। গাড়িটি এক পাশে দাঁড় করালো। একটি ছেলে এসে বলল, জাঙ্কু, বউটি কিন্তু ভারী সুন্দরী। এই চুপ কর, ঘন্টাখানিক ওয়েট করছি, ওকে নিয়ে যা, বিউটি পার্লার থেকে সাজিয়ে নিয়ে আসবে। পিছনের গাড়িতে বোন আছে, ওকেও নিয়ে যা। ম্যাজিকের মতো কাজ হলো। 8-10 জন লোক ঘিরে ধরে আমাকে নিয়ে গেল বিউটি পার্লারে। আমাদের ফিরতে 8 ঘন্টা লেট হলেও ননদটি আমার ভারী সুন্দরী এবং মিষ্টি। কি সুন্দর করে কথা বলে, কি অমায়িক ব্যবহার। সে খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত কিছু দেখে শুনে তারপর পার্লার থেকে বের করলো। ফিরে এসে দেখি বরটি সেভাবেই বসে আছে। বোনকে দেখে প্রায় চিৎকার করে বলল, কাকে ধরে আনলি জিমিনা? এ তো আমার বউ মনে হচ্ছে না, মনে হচ্ছে স্বর্গের অপ্সরী। এই কমপ্লিমেন্ট যে আমার কি ভালো লাগলো তা বলে বোঝাতে পারবো না। জিমিনা দাদার কথায় কান্না দিয়ে বলল, তাড়াতাড়ি চলো, খিদে পেয়েছে। লুকিং গ্লাসে আমাকে দেখে আমি নিজেই চমকে উঠলাম। সত্যি সত্যি এবার একদম বউ বউ লাগছে। এক ঝটকায় যেন অনেকটা বড় হয়ে গেছি আমি। এখান থেকে ঢাকা অনেকটা পথ। পথে যেতে যেতে ড্রাইভার দাদা বলল, ভাবি, বাবা কিন্তু খুব অসুস্থ, ওনার একটু সেবা যত্ন করো। বুঝলাম ড্রাইভার পর্যন্ত বাড়ির মালিককে বাবা বলে ডাকে। তিনি যে অসুস্থ প্রথম শুনলাম। সবই আমাকে প্রথম শুনতে হবে, না হলে দেখতে হবে। যে বাড়ির সামনে এসে গাড়িটি দাঁড়ালো, সেটা হোটেল না রাজপ্রাসাদ বোঝা মুশকিল। অনেকেই জানলা দিয়ে আমাকে দেখে বলল, জাঙ্কুকের বউ কিন্তু দারুণ সুন্দরী, দেখ দেখ। এতক্ষণে বোঝা গেল লোকটির নাম জাঙ্কু। আমার শাশুড়ি আমাকে বরণ করে ঘরে তুলে নিল। আমাকে আর জাঙ্কুকে নিয়ে গেল আমার শ্বশুর মশাইয়ের ঘরে। পিছে পিছে এলো এক গাদা আত্মীয় স্বজন। এদের চাল চলন, পোশাক আশাক, হাবভাব দেখলেই বোঝা যায় বেশ বড় ঘরে। শ্বশুরকে দেখেই আমার হৃৎপিণ্ড কেঁপে উঠল। আশ্চর্য, উনি কি জীবিত না মৃত, মানুষ না কঙ্কাল, বেঁচে আছে না মরে গেছে? একদম বিছানার সঙ্গে মিশে আছে কেন? সাদা পোশাকের নার্স দূর থেকেই সালাম দিতে বললেন। জাঙ্কুকে দেখা দেখি আমিও দূর থেকেই সালাম দিয়ে ঘর থেকে বের হয়ে এলাম। এমন মানুষ আগে কখনো দেখিনি। এমন কি রোগ যে জীবিত অবস্থায় একদম নরকঙ্কাল হয়ে গেছে? চোখ দুটো যেন বেরিয়ে এসেছে। মনের ভিতর একটা চাপা কষ্ট অনুভব করলাম। হয়তো আজকে সুস্থ থাকতে ছেলের বিয়েতে হই হই রই রই করে অনুষ্ঠান করে ছেলের বউকে ঘরে তুলত, কিন্তু আজ ভাগ্যের নির্মম পরিহাসের কারণে তিনি শুয়ে আছে বিছানার উপর। আমার খুব মায়া হলো তার প্রতি। আমার মা নেই। মা ছাড়া আমার জীবনটা কত কষ্টে কেটেছে বা কাটতে পারতো, সেটা আমার বাবা কোনোদিনও বুঝতে দেয়নি। একজন বাবা একটা সন্তানের জন্য মাথায় বটগাছের উপর, সে রোদে থেকে বাঁচার জন্য ছাতার মতো কাজ করে। আর জাঙ্কুকের বাবার এই অবস্থা,
তাহলে তাদের জীবনটা কত কষ্ট করে কেটেছে, তারা কত কষ্ট করে মানুষ হয়েছে তা আমি ভালোই টের পাচ্ছি। আমার শাশুড়ি আমাকে নিয়ে অন্য একটি ঘরে গেলেন। তারপরে বললেন, জানি তোমার সবকিছুই মাথার উপর দিয়ে গিয়েছে, কোনো কিছুর সাথেই তুমি পরিচিত নও, আর তোমার জীবনে এক রাতের ভিতর অনেক উলটপালট হয়েছে। আমি সবকিছুই তোমাকে বলবো, কিন্তু আগে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নাও। ধীরে ঠান্ডায় আমি সবকিছুই তোমাকে বলবো। আর আমার ছেলেটাকে তুমি ভুল বোঝো না, ও খুবই চাপা স্বভাবের, মনের কথা কাউকেই ও বলতে পারে না, তাই ওকে একটু মানিয়ে নিই। তারপরে আমার শাশুড়ি চলে গেল, আমিও ফ্রেশ হয়ে নিলাম। শাশুড়ি মায়ের নাস্তা নিয়ে এসে আমাকে পরম যত্নে খাইয়ে দিলেন। মায়ের অভাব বাবা বুঝতে না দিলেও কোথাও যেন মার অভাবটা আমার মনের ভিতর রয়েই গেল। কিন্তু শাশুড়ি মাকে দেখে আমি আমার নিজের মায়ের কথা অনুভব করতে পারছি। মারা মনে হয় এমন মমতাময়ী হয়। আমাকে পরম যত্নে নাস্তা খাইয়ে দিল। তারপরে বলতে শুরু করলেন, জাঙ্কুক আমাকে এসে একদিন বলল, মা, একটা মেয়েকে আমার পছন্দ হয়েছে। আমার ছেলেটা খুবই চাপা স্বভাবের, কখনো নিজের পছন্দের কথা আমাদের কাছে বলে না। সব সময় ওর বাবা অসুস্থ হওয়ার পর থেকে এই সংসারের দায়িত্ব, ব্যবসা বাণিজ্য, মার কি প্রয়োজন, বাবার কি প্রয়োজন, ভাই বোনের কি প্রয়োজন, এটা নিয়ে ভেবে চলেছে। নিজের পছন্দ অপছন্দ যেন ভুলেই গিয়েছে। জাঙ্কুকের মুখে এমন কথা শুনে আমি আর বসে থাকতে পারলাম না। সঙ্গে সঙ্গেই বললাম, তুই মেয়েটাকে বিয়ে করতে চাস? হ্যাঁ মা, আমি নাম ঠিকানা সবই জানি, তুমি বিয়ের প্রস্তাব নিয়ে যাও। তারপরে আমি নাম ঠিকানা নিয়ে আমরা মেয়ে দেখতে গেলাম। মেয়ে দেখে আমার তেমন একটা পছন্দ না হলেও জাঙ্কুকের কথা ভেবেই আমি এই বিয়েতে রাজি হলাম। জাঙ্কুক আমাদের সাথে যায়নি, ব্যবসার কাজের ব্যস্ততার জন্য। তারপরে মেয়ের ছবি নিয়ে আসি, জাঙ্কুককে দেখাতে চাইলো, জাঙ্কুক মেয়ের ছবিটিও দেখেনি। এই মাঝে আমার ননদ শাশুড়িকে ডাকতে লাগলো। শাশুড়ি মা বলল, শোনো, তুমি এখানে চুপ করে বসে থাকো, আমি শুনে আসি জিমিনে কেন ডাকছি, আর এসে তোমাকে বাকি কথা বলবো। আমিও চুপ করে বসে রইলাম। হঠাৎ হুড়মুড় করে জাঙ্কুক ঘরে ঢুকে আমাকে বলল, অনেক লুকিয়ে চুরিয়ে এসেছি, কেউ দেখেনি, একটি চুমু খাবো? আমি হা করে তাকিয়ে রইলাম। ও আবার একই কথা জিজ্ঞেস করলো, একটি চুমু খাবো? তাড়াতাড়ি বলো, কেউ এসে পড়বে। আমি লজ্জায় মরে যাই। দিন দুপুরে দরজা খোলা, লোকটি কি কাণ্ডজ্ঞান কম? হঠাৎ এলো কোথা থেকে, আর কি বলে যাচ্ছে এসব কথা? এই লোক নাকি চাপা স্বভাবের, তাহলে এই সমস্ত অসভ্য কথা মাথায় আসলো কোথা থেকে? কোনো কিছু না বলেই আমি চুপ করে রইলাম। জাঙ্কুক অধীর আগ্রহে তাকিয়ে রইল আমার দিকে। আমি চুপ করে তাকে বললাম, দরজা তো খোলা আছে। সে সাথে সাথে গিয়ে দরজা বন্ধ করে অতি দ্রুত আমার কাছে এসে ঠোঁটে একটি চুমু খেয়ে আবার ফিরে গেল দরজার কাছে। আবার এসে আরেকটি চুমু খেয়ে আবারও ফিরে গেল। তৃতীয়বার এসে কিস করে বলল, আশ্চর্য, বিয়েতে কিস করে এত আনন্দ, আগে জানতাম না তো। ঠিক আছে, পরে কথা বলবো, বলে ঝড়ের বেগে বেরিয়ে গেল। কোনো পুরুষ আমায় প্রথম চুমু খেলো, কিন্তু বিষয়টা এত হুটুপুটি এবং আতঙ্কে হলো আমি কিছুই অনুভব করতে পারলাম না। ওই বা এত অস্বাভাবিক আচরণ কেন করলো বুঝতে পারলাম না। জাঙ্কুক আরো কিছুক্ষণ আমার কাছে থাকতে পারতো, আমার কেমন এলোমেলো লাগে। জাঙ্কুক যাকে পছন্দ করে বিয়ে করতে গিয়েছিল সে তো পালিয়ে গিয়েছে, আমি তো সে নই, কিন্তু ও এমন আচরণ করছে যেন হাজার বছর অপেক্ষার পর ও আমাকে পেয়েছে। ওকে দেখলেই মনে হয় যেন ও আমাকে পেয়ে অনেক খুশি। এত কিছু ভাবনার মাঝে আমার শাশুড়ি ঘরের ভিতর আসলো। এসেই বলল, বৌমা, কি যেন বলতেছিলাম? বলতেছিলেন যে আপনার মেয়েকে পছন্দ হয়নি। হ্যাঁ, আসলে ওকে আমার তেমন পছন্দ হয়নি, কিন্তু জাঙ্কুকের মুখের কথা ভেবে আমি আর ওকে কিছু বললাম না। তারপর দেখতে দেখতে বিয়ের দিন এগিয়ে আসলো। বিয়ের আগের দিন রাতে জাঙ্কুক প্রায় 12টা বাজে তখন এসে বলল, মা, লিসার ছবি আছে তোমার কাছে? হ্যাঁ আছে তো, তোকে দেখাতে চাইলাম, তুই তো দেখলি না, ছবিটা দেখাও তো। তারপরে আমি জাঙ্কুকে লিসার ছবিকে হাতে দিতেই জাঙ্কুক দাঁড়ানো থেকে বসে পড়লো। মনে হলো যেন ওর মাথায় আকাশ ভেঙে পড়লো। আমি কিছু বুঝতে পারলাম না। জাঙ্কুক আমার দিকে তাকিয়ে রইলো হা করে। ওর চেহারা দেখেই আমি বুঝতে পেরেছি কোনো বড়সড় গন্ডগোল হয়েছে। আমি আতঙ্কের সুরে ওকে বললাম, কি হয়েছে বাবা, কোনো সমস্যা? মা, আমি কি বলবো, আমি যাকে পছন্দ করেছি সেই মেয়ে ও না। কি বলছিস? তোর নাম ঠিকানা অনুযায়ী তো আমরা মেয়েকে গিয়ে পছন্দ করে আসলাম, তাহলে তুই এখন বললি? মা, আসলে একটা বড় গন্ডগোল হয়ে গিয়েছে। আমি যাকে পছন্দ করেছি তাকে আমি ফেসবুকে দেখেছিলাম। ফেসবুকে দেখে ওকে আমার পছন্দ হয় এবং ওর সাথে আমার মেসেঞ্জারে কথাবার্তাও হয়। কথাবার্তার এক পর্যায়ে আমি ভাবলাম সম্পর্কটা বিবাহের দিকে এগিয়ে নিয়ে যায়।
তাই আমি ওর নাম ঠিকানা নিয়ে তোমাদের পাঠিয়েছি। কিন্তু আসলে আমি যাকে ভালোবেসেছিলাম সে ও না। ও আসলে অন্য একটি মেয়ের ছবি দিয়ে আমার সাথে এতক্ষণ চ্যাট করেছিল, কিন্তু সেই মেয়েটা আরেকজন। আমাকে একটু আগে শুভ ফোন করেছে এবং ফোন করে সেই মেয়েটির ছবি দিয়ে বলল, দোস্ত, তোর বউয়ের তো আরেকটা আইডি আছে, এই দেখ। তখন আমাকে ছবিটি পাঠালো, কিন্তু মেয়েটির আইডিতে ঢুকে আমি বেশি একটা চেক করতে পারিনি, কারণ তার প্রোফাইলটা লক করা ছিল। এখন আমি কি করব? ছেলের কথায় বুঝতে পারলাম যে অনেক বড় গন্ডগোল হয়ে গিয়েছে, কারণ সে তো পছন্দ করেছিল তেইহুং নামে ওই মেয়েটাকে, মানে তোমাকে। আর ও যার সাথে কথা বলেছিল তার নাম হলো লিসা। এখন কি করব মাথায় ভেবে পাচ্ছি না। রাত পোহালেই বিয়ের তারিখ। বাড়িতে আত্মীয় স্বজন এসে ভরে গিয়েছে। মেয়ের বাড়িতেও নিশ্চয়ই এতক্ষণে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে, বিয়ের রান্নাবান্না প্রায় কমপ্লিট। এখন কি হবে? মেয়ের মান সম্মান, আমাদের বাড়ির মান সম্মান, এখন কি করব? জাঙ্কুকের চোখে পানি। আমি তাকিয়ে রইলাম জাঙ্কুকের দিকে। অসহায় মুখ দিয়ে বললাম, বাবা, মেয়েটি অন্যায় করেছে ঠিক আছে, ও তোর সাথে প্রতারণা করেছে, কিন্তু মান সম্মানের দিকেও তো তাকাতে হবে। এই বিয়েটি যদি ভেঙে যায় তাহলে মেয়েটির কি হবে? জাঙ্কুক কোনো কথা বলল না। আমার ছেলেটা আজীবনই অন্যের ভালোর কথা ভেবেই সবসময় কাজ করেছে, আজও তার ব্যতিক্রম হলো না। মনের কষ্ট মনে চাপা দিয়ে বলল, সমস্যা নেই, আমি বিয়ে করব, তোমরা সবকিছু এগিয়ে নিয়ে যাও। তারপরে সবাই আর কিছুই জানতে পারলো না। আমরা স্বাভাবিক নিয়মেই সবকিছু করতে লাগলাম। জাঙ্কুকও বেরিয়ে গেল বিয়ের উদ্দেশ্যে। বিয়ে বাড়িতে গিয়ে জানতে পারলো মেয়ে পালিয়ে গিয়েছে। জাঙ্কুকের মনের অবস্থা তখন কেমন আমি জানি না, আমি তো আর ওর সাথে ছিলাম না। তারপর রাত 9টার দিকে জাঙ্কুক আমাকে ফোন করে বলল, মা, রেডি থেকো, তোমার বৌমাকে নিয়ে বাসায় ফিরছি। আমি বললাম, কাকে? আমি যাকে পছন্দ করেছি তাকে। আমার মনের আশা আল্লাহ পূরণ করেছে, এই জন্যই সবসময় বলে সবুরে মেয়া বলে। এখন রাখছি, তোমাকে পরে সব বুঝিয়ে বলবো। তখন ওখানে বিয়ে বাড়িতে কি হয়েছে তো আমি সঠিক জানি না, জাঙ্কুক তোমাকে বলবে। তবে আমার ছেলেটাকে তুমি ভালোবেসো, ও তোমাকে অনেক ভালোবাসে। জানি তোমার সাথে ওর পরিচয় নেই, তুমি ওকে চেনো না, কিন্তু দুজন দুজনকে মানিয়ে নেওয়ার চেষ্টা করো। কথা বলতে বলতে প্রায় দুপুর হয়ে গেল। তারপরে শাশুড়ি মা আমাকে বলল, আচ্ছা তেইয়ু, তুমি একটা কাজ করো, গোসল করে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে একটু ঘুমিয়ে নাও, অনেক ধকল গেছে তোমার উপরে, তারপরে আবার তোমার সাথে কথা হবে। বলেই শাশুড়ি মা রুম থেকে বেরিয়ে আমিও গোসল করে তারপরে বসে রইলাম রুমে। জিমিনা এসে আমাকে নিয়ে গেল। দুপুরবেলা আমরা সবাই একসাথেই খেলাম, কিন্তু জাঙ্কুককে কোথাও দেখলাম না। তারপরে খাবার খেয়ে আমি আবারও সেই রুমে এসে বসলাম। মনে মনে ভাবলাম যে একটু ঘুমিয়ে নেওয়া যাক। আমি উঠে দরজাটা লাগাবো, তখনই হুড়মুড় করে জাঙ্কুক রুমে ঢুকে দরজাটি দিয়ে দিল। দিয়েই বলল, আপনি এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন, আজকে সারা রাত কিন্তু জাগতে হবে, ঘুমোলে চলবে না। তখন আবার বলতে পারবেন না যে আমি সারাদিন ক্লান্ত, এখন কিন্তু ঘুমানোর সময় দিলাম। এই বলে আমার ঠোঁটে চুমুকে আবার সাথে সাথেই বের হয়ে গেল। এই লোকটা ঝড়ের গতিতে আসে আবার ঝড়ের গতিতে যায়, বুঝলাম না লোকটা এত হুটুপুটি করে কেন। শাশুড়ি মার কথা অনুযায়ী উনি খুব চাপা স্বভাবের, গম্ভীর, কিন্তু আমার সাথে যা করলো তাতে তো মনে হচ্ছে এক নম্বরের অসভ্য। বুঝতে পারছি না আমি কার পাল্লা এসে পড়লাম। এই অসভ্য লোককে আমি কিভাবে সামলাবো? একদম নির্লজ্জ লোক একটা। এরপরে জিমিনার ডাকে আমার ঘুম হয়। ভাবি ভাবি, তাড়াতাড়ি ওঠো, সন্ধ্যা হয়ে গেছে, আর কত ঘুমাবে? তারপরে আমি ঘুম ঘুম চোখ নিয়ে তাকিয়ে দেখি জিমিনা দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি ওঠো, ফ্রেশ হও, সন্ধ্যা হয়ে গেছে। এরপর ফ্রেশ হয়ে আসতেই জিমিনা আমাকে নিচে নিয়ে গেল। বাসার সব আত্মীয় স্বজনদের সাথে পরিচয় করিয়ে দিল। সবার সাথে পরিচিত হয়ে গল্পগুজব করে আমার ভালোই লাগছিল, কিন্তু এর মাঝে আমি কোথাও জাঙ্কুককে দেখতে পেলাম না। রাত প্রায় 10টা বেজে গিয়েছে। তারপরে মা আমাকে খাইয়ে দিল। খাবার খেয়ে জিমিনা নিয়ে গেল তার রুমে, নিয়ে আমাকে সুন্দর করে শাড়ি পরিয়ে সাজিয়ে দিল। তারপর নিয়ে গেল আরেকটি রুমে। রুমের ভিতর ঢুকেই দেখি সম্পূর্ণ রুমটি ফুল দিয়ে সাজানো, অসংখ্য গোলাপ আর রজনীগন্ধার ফুল দিয়ে সাজানো। খাটটাও খুব সুন্দর করে সাজানো। একবার চারিদিকে চোখ বুলিয়ে নিলাম। ঘরটি বেশ পরিপাটি গোছালো। আমাকে খাটের মাঝে বসিয়ে রেখে তারপরে সবাই দরজা আটকিয়ে চলে গেল। রাত প্রায় 12টা। তখন কারো দরজা খোলার আওয়াজে আমার ধ্যান ভাঙলো। দরজার দিকে তাকিয়ে দেখি জাঙ্কুক ঢুকছে। ঢুকে দরজাটি বন্ধ করে দিল। আমার ভিতরে কেমন তোলপাড় হতে শুরু করলো। একটা অজানা ভয় কাজ করছে মনের ভিতরে। তারপরে চুপ করে বললাম। জাঙ্কুক আস্তে আস্তে করে আমার কাছে এসে বসল। আমি উঠে দাঁড়িয়ে জাঙ্কুককে সালাম করলাম। জাঙ্কুক আমাকে
দাঁড় করিয়ে বিছানায় বসিয়ে দিলেন। তারপর বলতে শুরু করলো, তেইহুম, তোমার সাথে আমার অনেক কথা আছে, বলেছিলাম বলবো। মা হয়তো তোমাকে অনেক কথাই বলেছে, কিন্তু অনেকটা বলেনি, কারণ উনি সেগুলো জানে না। আর আমি চাই তোমার সাথে জীবন শুরু করার আগে আমার পিছনের সব কথাই তুমি জানো। মাসখানে আগে লিসা নামের একটি মেয়ে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, আর ওই লিসা নামের মেয়েটির প্রোফাইল পিকচারে ছিল তোমার ছবি। আমি তো আর জানতাম না। তো আমি ছবিটা দেখে প্রথমে আমার খুব ভালো লেগে গিয়েছিল, কিন্তু আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করিনি। দুদিন পর সে আমাকে হাই লিখে একটি মেসেজ করে। তখন আমি ভাবলাম যে বন্ধুত্ব করাই যায়। আমার তেমন কোনো মেয়ে বন্ধু নেই, এমনকি ফেসবুকেও তেমন একটা কোনো মেয়ে বন্ধুর সাথে পরিচিত নেই। তারপরে আমি তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তাকে হ্যালো জানালাম। এরপরে তার সাথে টুকটাক কেমন আছো, ভালো আছি, এই ধরনের কথাবার্তাই চলতে লাগলো। আর আমার মনে ধীরে ধীরে তার প্রতি একটা আকাঙ্ক্ষা তৈরি হলো, তার প্রতি জানার সম্পর্ক। তার ফেসবুকে আমি প্রতিদিন ঢুকে বিভিন্ন ধরনের ছবি দেখতে পেতাম। বিভিন্ন রকম ছবি আমাকে মুগ্ধ করত। আসলে সব ছবিগুলোই তোমার ছিল। আমি আসলে তোমার প্রতি মুগ্ধ হয়ে পড়ছিলাম। ব্যস্ততার মাঝে তার সাথে বেশি কথা না হলেও মেসেজে হাই হ্যালো মাঝে মাঝেই হতো। এর ফাঁকে আমি তার নাম, ঠিকানা, কোন কলেজে পড়ে সবকিছুই জেনে নিয়েছি। আমি তাকে না বলেই এক প্রকার আমার বাড়ি থেকে বিয়ের প্রস্তাব পাঠাই। আর আমি তো ভেবেছিলাম সেই হলো তুমি। কিন্তু যখন বিয়ের আগের দিন রাতে আমার বন্ধু ফোন দিয়ে তোমার আইডিটা আমাকে দিল আর বলল, দোস্ত দেখ, এই মেয়েটা আর ভাবি চেহারা একদম এক, কিন্তু এই মেয়েটার প্রোফাইলে ঢোকা যাচ্ছে না, তখন আমি কথাটা বিশ্বাস করি। তারপরে তোমার প্রোফাইল পিকচার দেখে আমি একটু অবাক হই। তোমার আইডিতে ঢুকতে গেলে প্রোফাইল লক থাকার কারণে আমি তোমার সম্পর্কে তেমন কিছুই জানতে পারিনি। কিন্তু লিসার আইডি থেকে তোমার ছবি আর বিভিন্ন ধরনের ছবি দেখে আমি মনে মনে ভাবতে লাগলাম হয়তোবা তোমার আইডিটা ফেক আইডি। তারপরে হঠাৎ মাথায় আসলো যে মার কাছে গিয়ে ছবিটা দেখে আসি, কারণ যেহেতু আমরা দেখতে গিয়েছি, বাস্তবে ছবিও তো আমার কাছে আসে। লিসাই কি আসলে তুমি, নাকি আসলে লিসার আইডিটাই ফেক? তারপরে আমি মার কাছে যখন ছবিটা দেখতে পাই তখন আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। কি করব ভাবতে পারছি না। জীবনে কখনো কাউকে ভালোবাসিনি, আর ভালোবাসা কাকে বলে তাও আমি জানি না। তোমার ছবি দেখে আমার মনের ভিতর যে সুপ্ত আকাঙ্ক্ষা আর মুগ্ধতা তৈরি হয়েছিল, সেটাকে ভালোবাসা বলে কিনা আমি জানি না। বুকের ভিতর একটা চাপা কষ্ট অনুভব করছিলাম। মনে হচ্ছিল দেহ থেকে প্রাণটা যেন কেউ টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু কি করব, ওই যে সব সময় সবার কথা ভাবাই আমার কাজ। মনের কষ্টটা মনে চাপা দিয়ে আমি বিয়ে করার জন্য রওনা দিলাম। কিন্তু বিয়ে বাড়িতে গিয়ে শুনি মেয়ে পালিয়ে গেছে। মেয়ে পালিয়ে গেছে শুনে কি যে আনন্দ হচ্ছিল তা তোমাকে বলে বোঝাতে পারবো না। কিন্তু মাথায় আকাশ ভেঙে পড়লো যখন মেয়ের বাবা আমার হাত ধরে বলল, বাবা, আমার বড় মেয়ে তো পালিয়ে গিয়েছে, কিন্তু এখন মান সম্মানের ব্যাপার, তুমি আমার ছোট মেয়েকে বিয়ে করো, আর আমার ছোট মেয়েকে বিয়ে করে আমার মান সম্মানটা তুমি রক্ষা করো। আমি কি করব কিছুই বুঝতে পারতেছি না। এক মুহূর্তেই মনে হলো যে আমার স্বপ্নটা যেন আবার ভেঙে গেল। যখন শুনেছিলাম মেয়ে পালিয়ে গিয়েছে, মনে মনে ভেবেছিলাম যে তোমাকে খুঁজে বের করব এবং তোমাকেই বিয়ে করব। কিন্তু পর মুহূর্তে শ্বশুর মশাইয়ের মুখে এমন কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। কি করব বুঝতে পারতেছি না। তারপরে আমি বললাম যে আমি আপনার মেয়ের সাথে কথা বলতে চাই। মনে মনে মাথায় একটাই কাজ করছিল, লিসার কাছে যেহেতু তোমার এত ছবি আছে, তাহলে অবশ্যই লিসার সাথে তোমার কোনো কানেকশন আছে। এই ভেবেই আমি ওর ছোট বোনের সাথে কথা বলতে চাইলাম। তারপরে একটা রুমে ওর ছোট বোন আয়ুর সাথে আমার কথা বলতে দেওয়া হলো। আয়ুর সাথে আমি কথা বলে আয়ুকে সবকিছু ভেঙে বললাম। আয়ু মেয়েটা অনেক ভালো, ও আমাকে অনেক সাপোর্ট করেছে তোমাকে পাওয়ার জন্য। আয়ু আমাকে সব বলল। হ্যাঁ ভাইয়া, তেইহুন আপুকে আমরা চিনি। তেইহুন আপু আর লিসা আপু একই কলেজে একই ক্লাসে পড়ে। আসলে তেইহুন আপু সব দিক থেকেই ভালো, আর লিসা আপু তেইহুন আপুকে সহ্য করতে পারে না। সেই জন্যই তেইহুন আপুর ছবি দিয়ে লিসা আপু ফেক আইডি খুলে বিভিন্ন ছেলের সাথে কথা বলে, যাতে তেইহুন আপুর একটি বদনাম রটে। আসলে এটা আপু লিসার থেকেই করেছে। আমি আপুকে অনেকবার মানা করলেও আপু বিষয়টি শোনেনি। আর যেহেতু আমার আপু আপনার সাথে এত বড় প্রতারণা করেছে, আপনার জীবন সাজিয়ে দেওয়ার দায়িত্ব আমার। আপনি চিন্তা করবেন না, আমি এর একটি ব্যবস্থা করব। তারপরে আয়ু ওর বাবার কাছে সবকিছু বললে ওর বাবাই তোমার বাবার সাথে কথা বলে আমাদের বিয়েটা দিয়ে দেয়। আসলে এই ঝামেলা করতে করতে প্রায় রাত 9টা বেজে গিয়েছিল, তাই তোমাকে অত মাঝরাতে আমি বিয়ে করে নিয়ে এসেছি। হয়তোবা তোমার কাছে সবকিছু অগোছালো, এলোমেলো বা অপরিচিত হলেও আমার ভালোবাসাটা কিন্তু অপরিচিত আর অগোছালো ছিল না। তুমি একবার আমাকে বিশ্বাস করে দেখতে পারো।
আমি আশা করি তোমার বিশ্বাসের অমর্যাদা করব না। জাঙ্কুকের মুখে কথাগুলো শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। একটা মানুষ কতটা ভালোবাসলে এত দূর পর্যন্ত করতে পারে। হয়তোবা জাঙ্কুকের সাথে আমার পরিচয় 24 ঘন্টার, কিন্তু এখন মনে হচ্ছে তাকে যেন আমি 24 বছর ধরে ভালোবাসি। এই লোকটার মায়ায় পড়ে গেছি। ওকে তো প্রথম দেখেই আমি ফিদা হয়ে গেছিলাম, কিন্তু ওর কথাবার্তা আর ওর সম্পর্কে জানতে পেরে ওকে যেন আরো বেশি ভালোবেসে ফেলেছি। কিন্তু আমি তো মেয়ে, এটা তো আর মুখে প্রকাশ করা যায় না। আমি একটু চোখ মুখ পাকিয়ে বললাম, আপনার মা তো বলেছে আপনি নাকি চাপা স্বভাবের, গম্ভীর, কিন্তু কই তেমনটা তো না। আমার সাথে তো প্রথম দিনে অসভ্যতা আর লুচ্চামি করে ফেললেন। হ্যাঁ, কি ব্যাপার আপনার? তখন জাঙ্কুক একটু বাঁকা হেসে বলল, বউয়ের সাথে যদি লুচ্চামি না করি তাহলে আর এই জন্মে আমার ছেলে মেয়ের মুখ দেখতে হবে না। আর তুমি কি চাও যে আমি তোমার সাথে চাপা থাকি? তাহলে বলো, আমি চাপাই থাকবো। তখন আমি আর কিছু না বলে চোখটি নিচে রাখলাম। জাঙ্কুক তার 2 হাত আমার গালে রেখে বলল, যখন জানতে পারলাম যে তোমার সাথে আমার বিয়ে হবে না, তখন যেন আমি জীবন্ত লাশ হয়ে গিয়েছিলাম। আমার মাঝে কোনো প্রাণ ছিল না। আর যখন জানতে পারলাম যে তুমি আমার বউ হবে, তখন যেন আমি আকাশের চাপ পেয়েছি। আমি যে কি খুশি হয়েছি তোমাকে বলতে পারবো না। কিভাবে নিজেকে কন্ট্রোল করে রেখেছি তা আমিই জানি, কিন্তু এখন আমার কাছে আর কন্ট্রোল করা সম্ভব নয়। আমি কি তোমাকে ভালোবাসতে পারি? তুমি কি দেবে আমাকে সেই অনুমতি, নাকি আমাকে জানার জন্য তোমার আরো সময়ের প্রয়োজন? তুমি আমাকে কষ্ট দিও না। আমি অনেক অপেক্ষা করেছি, আর পারবো না আমি অপেক্ষা করতে। নেশালো কণ্ঠে কথাগুলো বলল জাঙ্কুক। ওর গলায় যেন মায়া ছিল। আমি আর ওকে না করতে পারলাম না। আমিও হারিয়ে গেলাম ওর মাঝে। তারপরে আমাদের ভালোবাসার পূর্ণতা পেল এবং সাক্ষী হয়ে রইল এক রাতে ভালোবাসা। আসলে বর্তমানে ফেসবুক মেসেঞ্জারে আসক্ত বেশিরভাগ তরুণ তরুণী, আর তারা এই ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন ভুল কাজে জড়িয়ে পড়ছে আর তাদের জীবন নষ্ট করছে। সবার ভাগ্য তার জাঙ্কুকের মতো না যে সে তার ভালোবাসার মানুষকে ফিরে পাবে। অনেকে এইভাবে ভুল পথেও এগিয়ে যায়। অতএব সম্পর্ক তৈরি বা স্থাপনের আগে অবশ্যই ভালো মতো যাচাই বাছাই করে নেওয়া উচিত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আল্লাহ হাফেজ।